হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু দ্য জিকে একাডেমি চ্যানেল। আমার নাম সর্বজিৎ। অ্যাডভান্স স্টাডি অফ এনসিয়েন্ট হিস্ট্রি সিরিজে আজকে আমরা বৈদিক যুগের ওপর শেষ ক্লাসটা করে নেব, যেখানে বৈদিক যুগের বাকি যে অংশটা রয়েছে সেটা আজকে কমপ্লিট হয়ে যাবে এবং এটা হচ্ছে 6 নম্বর পার্ট। টোটাল 5টা পার্ট আমরা আগে বৈদিক যুগ সম্পর্কে আলোচনা করেছি, 6 নম্বর পার্টে এটা কমপ্লিট হয়ে যাবে। তোমরা আগের ক্লাসগুলো দেখতে পারো, সমস্ত ক্লাস এই চ্যানেলের প্লেলিস্টে মেন্স এক্সাম সেকশনের মধ্যে প্রাচীন ভারতের ইতিহাস যে প্লেলিস্টটা তোমরা দেখতে পাচ্ছ সেখানে রয়েছে। তো তোমরা প্লেলিস্টে গিয়ে আগের প্রত্যেকটা ক্লাস দেখে নাও এবং পরপর দেখতে থাকো, কারণ এই ক্লাসগুলোর উদ্দেশ্য হচ্ছে এনসিয়েন্ট হিস্ট্রির উপরে কনসেপ্ট বিল্ড করা এবং ডাব্লিউবিসিএস মেন্স এবং ডাব্লিউবিসিএস মেন্সে যারা অপশনাল হিস্ট্রি নিয়েছো তাদের জন্য এই ক্লাসগুলো আমি তৈরি করছি। তো তোমরা আগের ক্লাসগুলো অবশ্যই দেখে নাও প্লেলিস্টে। এর সাথে সাথে আমি আনএকাডেমিতে লাইভ ক্লাস নিচ্ছি প্রতি বুধবার থেকে রবিবার রাত্রি 9টায়। এই ক্লাসগুলো প্রত্যেকটা ফ্রি ক্লাস, তোমরা একদম ফ্রিতে এই ক্লাসগুলো দেখতে পারবে, কিন্তু এই ক্লাসগুলো খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসে আমি এমসিকিউ ডিসকাশন করছি। এই এমসিকিউ পরীক্ষাতে কিরকম টাইপের আসে, ভারতের বিভিন্ন পরীক্ষাতে, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষাতে যেরকম এমসিকিউ আসে সেইগুলোকে আমি প্র্যাকটিস করাচ্ছি রেগুলার এখানে। তো তোমরা সবাই অবশ্যই লাইভ ক্লাসে অংশগ্রহণ করো। যারা একদম কোনোদিন আনএকাডেমি প্ল্যাটফর্ম ইউজ করোনি, তোমাদের একটা অ্যাপ ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, যেটা হচ্ছে আনএকাডেমি অ্যাপ। এবং তোমরা যদি একদম নতুন হও, কোনোদিন আগে আনএকাডেমি অ্যাপ ইউজ করোনি, তাহলে তোমাদের একটা কোড চাওয়া হবে। এই কোডটা ইউজ করো সর্বজিৎ10, তাহলে তোমরা ফ্রি ক্লাসগুলো দেখতে পারবে আর তোমাদের কোড দিতে হবে না, একবারই এটা দিতে হবে। আর এমসিকিউ ক্লাসগুলোতে অবশ্যই লাইভ আসার চেষ্টা করো। যদি লাইভ নাও আসতে পারো, পরে ক্লাসগুলো দেখো, কিন্তু কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট ডিসকাশন করি আমি এখানে, সেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। তো অবশ্যই যারা এখনো আনএকাডেমিতে আমাকে ফলো করোনি, ফলো করে নাও, নিচে ডেসক্রিপশনে লিংক রয়েছে। আমরা বৈদিক যুগের অধিকাংশ জায়গাটা কমপ্লিট করে এসেছি। আমরা এই সময়কার যে সাহিত্য সেইগুলো পড়ে এসেছি, এই সমস্ত জিনিস কমপ্লিট করেছি। যুদ্ধবিদ্যা মানে যুদ্ধ এই সময় কেমন করে হতো সেই সমস্ত দেখেছি, সমাজ দেখেছি। তো এবার আমাদের বাকি যে অংশটুকু বাকি রয়েছে সেইটা আজকে কমপ্লিট করে নেবো। যেমন প্রথমেই আমাদের জানতে হবে যে অফিসিয়ালস, অর্থাৎ এই সময় কি কি ধরনের অফিসাররা ছিল। আমরা এর আগের দিন অবধি যেটা দেখেছি, যে ঋগ বৈদিক যুগের পর থেকে পরবর্তী বৈদিক যুগের সমাজ ব্যবস্থা বা এই সমস্ত কিছু রাজনীতি সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে। রাজা আর শুধুমাত্র গরুকে রক্ষা করছে না বা গৃহপালিত পশু রক্ষা করছে না, সে এখন কি করছে, রাজ্য দখল করার জন্য লড়াই করছে। এবার সেইগুলো করার জন্য তাকে হেল্প করার জন্য কিছু ব্যক্তিদের দরকার লাগবে, যারা তাকে এই কাজে হেল্প করবে বা সেই যে জায়গাটা দখল হচ্ছে সেই জায়গায় শাসন করতে তাদের রাজাকে হেল্প করবে। তো সেই জন্য কিছু অফিসিয়াল নিয়োগ করতে হয়। যেমন তাদের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট যে পদটা ছিল সেটা হচ্ছে পুরোহিত। এখানে যে অফিসিয়ালদের কথা লেখা রয়েছে এরা প্রত্যেকে ঋগ বৈদিক যুগের অফিসিয়াল। অর্থাৎ ঋগ বৈদিক যুগে রাজার কনসেপ্টটা কি ছিল সেটা আমরা আগের দিন দেখেছিলাম, যে রাজা সেই সময় পরবর্তীকালের যে রাজার কাজ সেরকম করতো না। সে একটা ট্রাইবের যে গৃহপালিত পশুগুলো রয়েছে সেইগুলোকে রক্ষা করত, আর যদি কেউ সেই ট্রাইব থেকে পশু চুরি করে নিয়ে যেত তাদের কাছ থেকে ফিরিয়ে আনতো পশু যুদ্ধ করে। তো এটাই রাজার কাজ ছিল, এবং রাজা বংশানুক্রমিকও ছিল না। তো তখনও রাজার কিছু মন্ত্রী বা কিছু এরকম অফিসিয়াল ছিল যারা সেই কাজেই রাজাকে সাহায্য করত ঋগ বৈদিক যুগে। তাদের মধ্যে প্রথম হচ্ছে পুরোহিত, পুরোহিত বা প্রিস্ট। এই সময় পুরোহিতের কনসেপ্টটা একটু আলাদা ছিল। পুরোহিতের কাজ কি ছিল, হ্যাঁ পুজো সে করতোই, পুজো অর্চনা যাগযজ্ঞ করতো, কিন্তু পুজো বা যাগযজ্ঞ করাটা সেই সময় সমাজের বিভিন্ন জায়গাতে ছিল না। সমস্ত বাড়িতে বাড়িতে পুজো যেমন আজকেও আমরা দেখতে পাই সেই রকম ছিল না। যাগযজ্ঞ বা পুজো শুধুমাত্র সেই সময় রাজা করত, তাহলে সমাজে পুরোহিতের সংখ্যা কম ছিল। এবং তার সাথে সাথে পুরোহিত রাজাকে পরামর্শ দিত যে কিভাবে কি কাজ করা উচিত। ওয়ান টাইপ অফ বলতে পারো পুরোহিত সেই সময় প্রধানমন্ত্রীরও কাজ করত। কোন সময়ের কথা বলা হচ্ছে, ঋগ বৈদিক যুগে। এছাড়াও যে অফিসাররা ছিল সেটা হচ্ছে সেনানি। সেনানি মানে হচ্ছে কমান্ডার, কমান্ডার মানে হচ্ছে সেনাপতি। সেনানি এই পদটা হচ্ছে সেনানি, এনার কাজ ছিল কমান্ডার বা সেনাপতি। নেক্সট টার্ম হচ্ছে ব্রজপতি। ব্রজপতি
এর কাজ ছিল যে সেই ক্ল্যানের মধ্যে যে সমস্ত আহ, জমি রয়েছে, চারণভূমি রয়েছে, চারণভূমি মানে যেখানে পশু চড়ানো হতো, সেই সময়ের সব থেকে প্রধান জীবিকাই ছিল পশুপালন করা। সেই জন্য চারণভূমির একটা বিশেষ ভূমিকা ছিল সমাজে, এবং সেই চারণভূমির যিনি প্রধান হতেন তাকে বলা হতো ব্রজপতি। স্পশ, ঠিক আছে, স্পশা, এগুলো যেহেতু আহ, উম, সংস্কৃত টার্ম, সেই জন্য উচ্চারণটা একটু অন্যরকম হবে, স্পশা। স্পশা যে টার্মটা, এটা হচ্ছে স্পাই বা আহ, গুপ্তচর হিসেবে কাজ করত। জিভ গ্রীভ, জিভ গ্রীভ, এখানে আমি লিখছি জীব গ্রীভ, এরকম টাইপের কিছু হবে। জীবগ্রীব হচ্ছে পুলিশ অফিসিয়াল, পুলিশ প্রধান ছিল। পুলিশ মানে আজকের মতো ব্যবস্থা নয়, আজকে যেরকম পুলিশ থানা দেখছো সেই রকম নয়। সেই সময় রাজা তো আর সব জায়গায় গিয়ে গিয়ে দেখতে পারবে না যে কি প্রবলেম হচ্ছে, তো সেই প্রবলেমগুলো মেটানোর জন্য একজন করে অফিসিয়াল রাখা থাকতো, তাদেরকে জীবগ্রীব বলা হতো। তারপর হচ্ছে মধ্যমসি। মধ্যমসি হচ্ছে মিডিয়েটর ইন ডিসপিউট, অর্থাৎ কোনো যদি প্রবলেম হয়, ওয়ান টাইপ অফ বলতে পারো কাজী বা জাজ হিসেবে কাজ করতো এই মধ্যমসি। কারোর মধ্যে যদি প্রবলেম হয় সেটা সলভ করার চেষ্টা করতো। গ্রামিনী, এটা আমরা আগেই দেখে এসেছি, কোনো একটা গ্রামের প্রধানকে গ্রামিনী বলা হতো। তারপরে দম্পতি বা লিউলাপতি, অতটা ইম্পর্টেন্ট নয় এটা। বা আমরা আরেকটা টার্ম দেখে এসেছি হচ্ছে কুলপ, মনে আছে টার্মটা, আগের দিন পড়েছি কুলপ। এই টার্মটা কিসের জন্য, এই পদটা ছিল হচ্ছে একজন ফ্যামিলির প্রধান, একজন ফ্যামিলির প্রধানকে কুলপ বা দম্পতি এইরকম জিনিসগুলো বলা হতো। তো এরা মেন অফিসিয়াল ছিল ঋগ বৈদিক যুগে। ঋগ বৈদিক যুগে কোনো কর ব্যবস্থা ছিল না, সেই কারণে কর সংগ্রহ করার জন্য কোনো অফিসিয়াল আমরা এই লিস্টটার মধ্যে দেখতে পেলাম না। ঋগ বৈদিক যুগে একটাই করের নাম পাওয়া যাচ্ছে, যেটা হচ্ছে বালি। যদিও এটা কর ছিল না। বালি কেমন ছিল, যে রাজার যে কাজটা করছে, তাদের মানে গ্রামের বা সেই ক্ল্যানের পশুদেরকে রক্ষা করছে, বিপদে আপদে যখন পশু চুরি হয়ে যাচ্ছে তখন সেই পশুগুলোকে ফিরিয়ে আনার কাজ করছে, সেই জন্য গ্রামবাসীরা বা ক্ল্যানের যারা অধিবাসী, তারা খুশি হয়ে রাজাকে একটা ট্রিবিউট টাইপের দিত, সেটা হচ্ছে বালি। অর্থাৎ এই বালি জিনিসটা সেই সময় অপশনাল ছিল, দিলে দাও, না হলে না দিতে চাইলে দিও না, কিন্তু এটা পার্মানেন্ট ছিল না বা কম্পালসারি ছিল না, এরকম একটা টার্ম, সেটা হচ্ছে বালি। তো এটা একটা অকেশনাল ইনকাম অফ দ্য চিফ, অর্থাৎ গ্রামবাসীদের দ্বারা দেওয়া একটা উপহার টাইপের ব্যাপার ছিল বালি। কিন্তু এই সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে পরবর্তী বৈদিক যুগে। এটা আমরা আগের দিন দেখছিলাম যে আস্তে আস্তে সমাজ ব্যবস্থা বা সমস্ত কিছু, অর্থনীতি থেকে শুরু করে রাজতন্ত্র, প্রত্যেকটা জিনিসই কমপ্লেক্স হতে শুরু করছে, এবং সেই সময় নতুন নতুন আরো অফিসিয়াল অ্যাড হতে শুরু করছে, আরো অনেক রকমের পদ আমরা এবার দেখতে পাবো। এই পদগুলো তো ছিলই, তার সঙ্গে সঙ্গে নতুন নতুন পদ এই সময় তৈরি করা হয়। আর যেহেতু এই সময় পরবর্তী বৈদিক যুগে কর ব্যবস্থাটা কম্পালসারি হয়ে যায়, যে তুমি যদি গ্রামে থাকতে চাও বা তুমি যদি ক্ল্যানের মধ্যে থাকো, তাহলে তোমাকে ট্যাক্স দিতেই হবে, কর দিতেই হবে। আর রাজা সেই সময় কর সংগ্রহ করত, নিজে সংগ্রহ করতো না, তখন তার জন্য কয়েকজন অফিসিয়ালের দরকার পড়ে, যেমন ভাগদূত। ভাগদূতের কাজ হচ্ছে কালেক্টর অফ ট্যাক্স, আর সংগ্রহী হচ্ছে ট্রেজারার। কালেক্টর মানে হচ্ছে কি, যারা গিয়ে বিভিন্ন মানুষের কাছ থেকে ট্যাক্স নিত, তাদেরকে ভাগদূত বলা হতো। এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, ভাগদূত, এই টার্ম, এটাই এই পদটার কাজ ছিল ট্যাক্স কালেক্ট করা। অন্যদিকে সংগ্রহীর কাজ ছিল সেই ট্যাক্সটা এক জায়গায় জমা রাখা। ট্রেজারি, আজকে যেরকম ট্রেজারি রয়েছে সেরকম সেই সময়ও ট্রেজারি ছিল, সংগ্রহী তার প্রধান ছিল। তো এইখান থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি যে কালেকশন অফ ট্যাক্স বা কর সংগ্রহ করা, এই জিনিসটা কমন হয়ে যাচ্ছে, এবং এরকম টাইপের নতুন নতুন অফিসিয়ালরা এই সময় নিযুক্ত হতে থাকছে। অন্যদিকে আমরা যদি ব্রাহ্মণ শ্রেণীর দিকে দেখি, এই সময় যেহেতু যাগযজ্ঞের পরিমাণ বেড়ে যাচ্ছে, রাজা আগে যেরকম যাগযজ্ঞ করতো তার থেকে অনেক বেশি যাগযজ্ঞ এই সময় করছে, কারণ তার একটাই উদ্দেশ্য, আমরা যদি ভগবানের কাছে প্রার্থনা করি তাহলে আমরা যুদ্ধে জিততে পারবো, আরো অনেক জায়গা দখল করতে পারবো। সেই জন্য প্রধান যে ব্রাহ্মণ, সে আর এখন শুধু মানে প্রধানমন্ত্রীর মতো কাজ করছে না, তার মূল কাজ হয়ে যাচ্ছে রাজার হয়ে পুজো করা। অন্যদিকে গ্রামের অন্যান্য যারা অন্য যে কাজগুলো সেই সময় ছিল, কৃষি কাজ বা শিল্প, তারাও চাইছে আমাদের প্রফিট বেশি হোক, তারাও পুজো করছে, তাদের জন্য ব্রাহ্মণ দরকার। তো সমাজে অনেক বেশি
ব্রাহ্মণ শ্রেণীর উত্থান হয়, তারা প্রচুর পরিমাণে এই কাজগুলো করতে থাকে, কি করতে থাকে, যাগযজ্ঞ, পুজো পাঠ। এই সময় অন্যান্য যে পদগুলো আমরা দেখতে পাচ্ছি পরবর্তী বৈদিক যুগে, যেমন হচ্ছে মহিষী, এই টার্মটা আমরা আগে দেখে এসেছি, যিনি চিফ কুইন ছিলেন, প্রধান রানী ছিলেন রাজা, তাকে মহিষী বলা হতো। সুতা, ঠিক আছে, সুতা, সুতা টার্মটা ছিল যিনি ধারা বিবরণী দেবেন, অর্থাৎ মানে কোনো সংবাদ দেওয়া। দেখেছো তোমরা পুরোনো দিনের সিনেমাতে কেউ একজন এসে এরকম একটা বড় কাগজ খুলে পড়তে থাকতো যে এইরকম একটা সংবাদ এসছে, তো সেইরকম কাজ ছিল সুতার। নেক্সট হচ্ছে খতা, ঠিক আছে, খতা, এনার কাজ ছিল রয়্যাল হাউস হোল্ডকে মেনটেন করা, মানে রাজ পরিবার, রাজা যেখানে থাকে সেই জায়গাটা মেনটেন করা, সেখানে সমস্ত ঠিকঠাক আছে কিনা দেখা, এটা এই কাজটা এই করতো। বাংলায় লিখছি খতা, ঠিক আছে। নেক্সট হচ্ছে অক্সভব, ঠিক আছে, এগুলো সব সংস্কৃত টার্ম, তো বাংলায় লিখলে এরকম হবে হয়তো, ঠিক আছে। অক্সভব, এনার কাজ ছিল কি, অ্যাকাউন্টেন্ট, অ্যাকাউন্ট মেনটেন করতো সেই সময়কার। গভীকর্তন, গভীকর্তন যদি বাংলায় লাগে তোমরা এইভাবে লিখে নিতে পারো, গভীকর্তন, এনার কাজ ছিল ফোর্ট, মানে হচ্ছে দুর্গকে রক্ষা করা, বা দুর্গের দুর্গাধিপতি এরকম বলতে পারি। তক্ষণ বা তক্ষণ এরকম হবে, তক্ষণ, এনার কাজ ছিল কার্পেন্টার, ছুতোর মিস্ত্রি, আমরা আজকে যাদেরকে ছুতোর মিস্ত্রি বলি সেটা সেই সময় তক্ষণ বলা হতো। তারপরে রথকর্তা, এটা সহজ বোঝা যাচ্ছে, রথকর্তা, যার কাজ হচ্ছে কি, রথ তৈরি করা। আর একটা হচ্ছে পালাগালা, এই টার্মটাও, এই কয়েকটা টার্ম ইম্পর্টেন্ট, আমি নোট মানে স্টার করে দিচ্ছি। পালাগালা, এই টার্মটার কাজ, মানে এই পদটার কাজ ছিল মেসেঞ্জার, অর্থাৎ দূত হিসেবে কাজ করা। তাহলে এই পালাগালা টার্মটা খুব ইম্পর্টেন্ট। রথ কর্তা, এটা ইম্পর্টেন্ট, এখান থেকে এই টার্মটা ইম্পর্টেন্ট, ঠিক আছে। অক্সভব ইম্পর্টেন্ট, ঠিক আছে। এগুলো একটু মনে রাখার চেষ্টা করবে, একটা লিস্ট করে নিয়ে তোমরা পড়তে পারো, রিভাইজ করতে পারো। আমরা ঋগ বৈদিক যুগে একটা টার্ম দেখেছিলাম, সেটা হচ্ছে রত্নিন, আগের দিনের ক্লাসে পড়েছিলাম রত্নিন। রত্নিন এই সময় মেন যে কাজটা তারা করছে, এই বিভিন্ন যে পদগুলো আমরা দেখছি তারা একসাথে একটা গ্রুপ বানিয়ে তারা তৈরি করছে কি, রত্নিন, মানে হচ্ছে মন্ত্রী পরিষদ। এই মন্ত্রী পরিষদকে সেই সময় বলা হতো রত্নিন। ঋগ্বৈদিক ইকোনমি, আমরা এবার ইকোনমি একটু দেখবো। ইকোনমি আমরা আগের দিন দেখিনি, প্রথমে ঋগ বৈদিক যুগের দেখবো, তারপরে পরবর্তী বৈদিক যুগের দেখবো। তবে একটা জিনিস আলোচনা করে এসেছি যে ঋগ বৈদিক যুগে মূল জীবিকা কি ছিল, সেটা হচ্ছে পশুপালন। ক্যাটেল রেয়ারিং ওয়াজ দ্য ডমিনেন্ট অ্যাক্টিভিটি, অর্থাৎ পশুপালন ছিল প্রধান জীবিকা। এবং সেই সময়তে ঋগ বৈদিক যুগে কোনো কয়েন ব্যবস্থা, মুদ্রা ব্যবস্থা ছিল না, সেই জন্য গরুকেই সম্পদ হিসেবে ধরা হতো। চিফ মেজার অফ ওয়েলথ হচ্ছে কাউ, যার কাছে যত বেশি গরু থাকবে তার কাছে তত বেশি সম্পদ থাকবে। আজকে যেটা হয়ে গেছে, যার কাছে যত বেশি টাকা থাকবে তত বেশি সে সম্পদশালী। তো সেই সময় গরু যার কাছে থাকবে সে সব থেকে বেশি ওয়েলদি মনে করা হতো। ওয়েলদি ম্যান ওয়াজ নোন অ্যাজ গোমাত, এই টার্মটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। গোমাত মানে হচ্ছে যে যার কাছে খুব অনেক পরিমাণ গরু রয়েছে তাকে গোমাত বলা হতো। যাদেরকে আমরা কি বলি আজকে, কোটিপতি, এরকম টার্ম দেই না, তখন সেই সময় গোমাত বলা হতো। ওয়ান হু ওড মেনি ক্যাটেল, যার কাছে প্রচুর পরিমাণে গৃহপালিত পশু রয়েছে তাকে গোমাত বলা হতো। দেয়ার ওয়াজ নো রেগুলার ট্যাক্স, আমরা দেখলাম যে ভলেন্টারি ট্রিবিউট, অর্থাৎ বালি ছিল। বালি যে কাজ, বালির কাজ কি ছিল, বালি হচ্ছে রাজাকে দেওয়া, একটা অপশনাল, যে তোমরা চাইলে দিতে পারো, না হলে নাও দিতে পারো। তো বালি ব্যবস্থাটাই পরবর্তীকালে পার্মানেন্ট হয়ে যাবে, আমরা একটু পরে সেটা দেখতে পাবো। শিফটিং এগ্রিকালচার ওয়াজ প্র্যাকটিস, সেই সময় কৃষিকাজও ছিল। পশুপালন মূল জীবিকা হলেও কৃষিকাজ ছিল, কিন্তু সেটা খুব বেশি পরিমাণে ছিল না, অল্প পরিমাণে। আর সেই সময় যে কৃষিকাজটা করা হতো সেটা হচ্ছে শিফটিং এগ্রিকালচার, অর্থাৎ এক জায়গায় চাষ করা হচ্ছে, সেই জায়গাটা ছেড়ে দিয়ে তারপরে বছর হয়তো নেক্সট পাশের জমিতে চাষ করা হবে, তারপরে তার পাশের জমিতে, এটাকে বলা হয় শিফটিং কাল্টিভেশন বা শিফটিং এগ্রিকালচার, সেটা এই সময় হতো। দুটো মাত্র, মানে সরি, একটা মাত্র ফসলের নাম পাওয়া গেছে ঋগ বৈদিক যুগে, সেটা হচ্ছে জব। জব ছাড়া আর কোনো ফসলের নাম আমরা ঋগ্বেদ থেকে পাচ্ছি না, বা সেই সময়কার সাহিত্য থেকে পাচ্ছি না। এর থেকে ঐতিহাসিকরা মনে করছেন যে কৃষিকাজ খুব বড় জায়গায় ছিল না, যদি থাকতো তাহলে আমরা অন্যান্য ফসলের নাম পেতাম, সেটা আমরা পাচ্ছি না। ধাতুর মধ্যে ঋগ বৈদিক যুগের মানুষ কপারের সঙ্গে পরিচিত ছিল। তামার সম্পর্কে তারা জানতো, কারণ তামা বহুদিন আগে আবিষ্কার হয়ে গেছে, তারা জানতো তামা সম্পর্কে। কিন্তু তামার কাজ বা তামার জিনিসপত্র, এই সমস্ত জিনিসের বিবরণ আমরা বেশি পাচ্ছি না। অর্থাৎ এর থেকেও বোঝা যাচ্ছে যে ধাতুর মাধ্যমে জিনিসপত্র তৈরি, এটাও সমাজে খুব একটা ভালো জায়গাতে ছিল না।
অন্যান্য কাজের মধ্যে সেই সময়ের জীবিকা মানুষের কি ছিল, কার্ট মেকিং অর্থাৎ ঘোড়ার গাড়ি বা এরকম জিনিসগুলো তৈরি করা, কার্পেন্টারি ছুতোর কাজ, ট্যানারি চামড়ার কাজ, ওয়েভিং বোনা, কাপড় বোনা, এইগুলো ছিল মেন কাজ। আর ঋগ বৈদিক যুগে এই চ্যারিয়ট মেকার যিনি, অর্থাৎ যিনি রথ তৈরি করেন, তার সমাজে খুব প্রভাব প্রতিপত্তি ছিল। কারণ রথ সেই সময় একটা খুব ভালো মাধ্যম ছিল। সে আমি প্রথমেই আগে বলে এসেছি, মিলিটারি টেকনিকের ক্ষেত্রে ঋগ বৈদিক যুগ মানে বৈদিক যুগের মানুষ আর্যরা খুব অ্যাডভান্স ছিল সেই সময়ের ভিত্তিতে। সেই কারণে যিনি রথ তৈরি করেন তাকে খুব সম্মান দেওয়া হতো সেই যুগে। লেটার বৈদিক পিরিয়ডে গিয়ে দেখবো আমরা সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, নতুন নতুন ধরনের জীবিকা, এই সমস্ত কিছু বৃদ্ধি পাচ্ছে, অর্থ ব্যবস্থা তৈরি হচ্ছে। এই সময় আর শুধু গরুর মাধ্যমে, বিনিময় প্রথার মাধ্যমে কাজ হচ্ছে না, তো কমপ্লেক্স সিস্টেম এই সময় শুরু হচ্ছে পরবর্তী বৈদিক যুগে। আমরা একটা জায়গা, আমি একদম প্রথমের দিকের ক্লাসে 1 নম্বর বা 2 নম্বর ক্লাসে একটা জায়গার সম্পর্কে ম্যাপের মাধ্যমে দেখিয়েছিলাম। তোমরা যারা প্রথম থেকে ক্লাস দেখছো তারা এটার সঙ্গে পরিচিত। সেটা হচ্ছে পিজিডাব্লিউ। পিজিডাব্লিউ মানে হচ্ছে পেন্টেড গ্রে ওয়ার কালচার। পেন্টেড গ্রে ওয়্যার কালচার মানে যে এই জায়গাটা যেখানে পরবর্তী বৈদিক যুগের মানুষ বসবাস করত, সেখানে যে এগুলো পাওয়া গেছে, মৃৎপাত্রগুলো পাওয়া গেছে, সেগুলো ধূসর রঙের হতো এবং তার উপরে কালো রঙের ছাপ থাকতো। ঠিক আছে, কালো বা কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে সাদা রঙের, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কালো রঙের। এই ধরনের যে মৃৎপাত্রগুলো তাকে পেন্টেড গ্রে ওয়্যার বলা হয়। তো এই ধরনের, যেহেতু এরা মৃৎপাত্র ব্যবহার করত, সেই জন্য এই যুগটাকে একটা নতুন নাম দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে পেন্টেড গ্রে ওয়্যার আয়রন ফেস কালচার। যেহেতু এই সময় থেকে লোহার ব্যবহার ব্যাপকভাবে বৃদ্ধি পায় এবং যেহেতু এরা এই ধরনের মৃৎপাত্র ব্যবহার করত, এই দুটোকে নিয়ে পেন্টেড গ্রে ওয়্যার আয়রন ফেস কালচার বলা হচ্ছে। তাহলে তোমাদের কাছে যদি কোশ্চেন আসে যে পরবর্তী বৈদিক যুগের মানুষ কি ধরনের মৃৎপাত্র ব্যবহার করতো, এটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে পেন্টেড গ্রেওয়্যার এরকম টাইপের একটা মৃৎপাত্র ব্যবহার করতো। এই যুগ থেকেই আমরা দেখছি যে লোহার ব্যবহার শুরু হয়, আয়রন এই সময় থেকে ব্যবহার করা শুরু হয়। লেটার বেদিক পিরিয়ড ওয়াজ দ্য বিগিনিং অফ দ্য ইউজ অফ আয়রন। লোহার ব্যবহার শুরু হয় এবং লোহাকে এরা বলতো কৃষ্ণ আয়স বা শ্যাম আয়স, এই নামটা বলতো আয়স। ঠিক আছে, শ্যাম, শ্যাম মানে কালো, আর আয়স এরকম হবে, নিশ্চয়ই হবে হয়তো আয়াস। ঠিক আছে, ইন্টারেস্টিংলি এই আয়াস শব্দটা আগেও ব্যবহার হতো। আয়াস শব্দটা বলতে ঋগ বৈদিক যুগে শুধুমাত্র ধাতুকে ব্যবহার করা বোঝানো হতো। অর্থাৎ সেই সময় কি ধাতুর সঙ্গে তারা পরিচিত ছিল? কপার অর্থাৎ তামা, তার সঙ্গে ব্রোঞ্জ, এই দুটো সম্পর্কেই তারা পরিচিত ছিল। কারণ কপার তামার ব্যবহার পৃথিবীতে অনেক আগে শুরু হয়ে গেছে। আমরা ভারতে একটা ব্রোঞ্জ যুগ দেখেছি, হরপ্পার মানুষ ব্রোঞ্জের ব্যবহার জানতো। তো সেই জন্য আর্যরা, যারা ঋগ বৈদিক যুগের আর্য, তারা কপার ব্রোঞ্জ এই দুটোকেই জানতো, এই দুটোর ব্যবহারই জানতো। এবং এই সমস্তগুলো একটা ধাতু ছিল, আর এই প্রত্যেকটাই শক্ত টাইপের যে সমস্ত জিনিসই তাদের সামনে থাকতো, সেইগুলোকেই তারা ধাতু নাম দিয়ে দিত, আয়াস নাম দিয়ে দিত। তো আয়াস শব্দটা আগে ধাতুকে বোঝানো হতো। পরবর্তীকালে পরবর্তী বৈদিক যুগে এই আয়াস শব্দটার মাধ্যমে শুধুমাত্র লোহাকে ব্যবহার মিন করতে শুরু করে এবং তার সঙ্গে একটা টার্ম অ্যাড করে দেয়, কৃষ্ণ আয়স বা শ্যামা আয়স। অর্থাৎ লোহার সেই সময় নাম ছিল কৃষ্ণ আয়স বা শ্যামা আয়স। ওকে, এই অবধি আমরা বুঝলাম। নেক্সট হচ্ছে সোসাইটি, সমাজ ব্যবস্থা এই সময় কেমন ছিল? রুরাল ছিল, অর্থাৎ গ্রাম কেন্দ্রিক ছিল। এই সময় কিন্তু কোনো শহর তৈরি হয়নি। শহর কখন আবার তৈরি হতে শুরু করবে? শহর তৈরি হতে শুরু করবে এরপরে যখন মহাজনপদ কাল আসবে। নেক্সট টপিক, নেক্সট চ্যাপ্টারই আমাদের মহাজনপদ। তো তখন থেকে আবার বড় বড় শহর তৈরি হবে। এই মাঝখানটাতে কোনো শহর তৈরি হয়নি, এই সময়টাতে গ্রাম কেন্দ্রিক সভ্যতা ছিল। এর আগে শহর কোথায় তৈরি হয়েছে? হরপ্পা সভ্যতার ক্ষেত্রে আমরা দেখেছি বড় বড় শহর তৈরি হয়েছিল। মাঝখানের সময়টাতে ছিল সমস্ত গ্রাম কেন্দ্রিক সভ্যতা, অর্থাৎ ঋগ বৈদিক যুগ, পরবর্তী বৈদিক যুগ সবই অ্যাকচুয়ালি গ্রাম কেন্দ্রিক সভ্যতা ছিল। তারপরে মহাজনপদ কালে গিয়ে আবার আরবানাইজেশন বা শহর তৈরি করা শুরু হবে। ঋগ বৈদিক যুগের সময় থেকে অর্থ ব্যবস্থাতেও চেঞ্জ হয়। এই সময়তে কৃষিকাজ প্রধান জীবিকা হয়ে যায়। আগে যেটা ছিল কি পশুপালন, এখন কৃষিকাজ প্রধান জীবিকা। এগ্রিকালচার emerged the chief means of livelihood for later Vedic period. এবার যেটা আমি আগের দিন একটু আলোচনা করেছিলাম, যে কৃষিকাজ করার জন্য যখন মানুষ দেখছে কৃষি থেকে প্রচুর আয় হচ্ছে,
তখন তারা কৃষিকাজের পরিমাণ বাড়াতে থাকে। পরিমাণ বাড়ানোর সাথে সাথে তাদের দরকার হয় নতুন নতুন জমির। এবার সেই জমি তারা কোত্থেকে পাবে? তারা তখন বিভিন্ন যে জঙ্গল অঞ্চলগুলো ছিল সেইগুলোকে পুড়িয়ে বা সেই সমস্ত জায়গার গাছ কেটে দিয়ে তারা নতুন জমি তৈরি করার নতুন জমি তৈরি করতে থাকে। এবং এখানে গাছ কাটা বা এই কাজগুলো করার জন্য তাদের যে সব থেকে সাহায্যটা তারা সব থেকে বেশি যেটা পেয়েছিল সেটা হচ্ছে লোহা। লোহার অস্ত্রর ফলে এইগুলো সহজ হয়ে যায় জঙ্গল পরিষ্কার করা। তো তার ফলে আমরা দেখতে পাচ্ছি যে নতুন নতুন জমি তৈরি হচ্ছে, শুধুমাত্র আর সেটা ভারতের উত্তর পশ্চিম অংশে নয়, সেটা আস্তে আস্তে গঙ্গা সমভূমির দিকে এগোচ্ছে। গঙ্গা সমভূমি এর আগে জঙ্গলে ঘেরা অঞ্চল ছিল, সেই জায়গাগুলো পরিষ্কার করে তারা নতুন সেখানে বসতি গড়ে তুলছে এবং কৃষি ভূমি গড়ে তুলছে। এবং এইটার মেনশন আমরা কোথা থেকে পাচ্ছি? শতপথ ব্রাহ্মণে এরকম লেখা রয়েছে। আগের বার দেখেছিলাম যে শুধুমাত্র একটাই ফসলের নাম ঋগ্বেদ থেকে পাওয়া গেছে বা ঋগ বৈদিক সাহিত্য থেকে পাওয়া গেছে, সেটা হচ্ছে জব। কিন্তু পরবর্তী বৈদিক যুগে প্রচুর অন্যান্য ফসলের নাম পাওয়া যাচ্ছে। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে রাইস বা ব্রিহি। তারা এই আর্যরা ধানকে বলতো ব্রিহি এবং হুইট মানে হচ্ছে গমকে বলতো গোধুম। এই দুটো টার্ম খুব ইম্পর্টেন্ট। গমকে কি বলা হতো? গোধুম। গোধুম আর ধানকে বলা হতো ব্রিহি। এই দুটো টার্ম ইম্পর্টেন্ট। এছাড়াও অন্যান্য ফসলও আমরা দেখতে পাচ্ছি, এই দুটো সব থেকে ইম্পর্টেন্ট। তারপর লেন্টিল, লেন্টিল মানে তিসি জাতীয় ফসল এখান থেকে পাচ্ছি। তো কৃষিকাজ ব্যাপক পরিমাণে এই সময় বেড়ে যায় এবং কৃষিকাজ হচ্ছে প্রধান জীবিকাতে পরিণত হয়। তার সাথে সাথে বিভিন্ন ধাতুর শিল্প, ধাতু শিল্প বা ধাতুর ব্যবহার এই সময় প্রচন্ডভাবে বেড়ে যায়। লোহার ব্যবহার তো অলরেডি শুরু হয়ে গেছে এবং লোহার ব্যবহার ব্যাপক পরিমাণে শুরু হয়ে গেছে। তাছাড়া টিন, লেড, লেড মানে হচ্ছে সীসা, সিলভার মানে হচ্ছে রূপো, আয়রন লোহা, সোনা, ব্রোঞ্জ, কপার, এইগুলো তারা ব্যবহার করতে শুরু করে। এর আগেও ঋগ বৈদিক যুগে কপার বা তামা, তারপরে ব্রোঞ্জ, তারপরে সোনা, এদিকে রূপো, এইগুলোর ব্যবহার তারা জানতো। এগুলোর ব্যবহার জানতো, কিন্তু সেটা খুব বেশি পরিমাণে ব্যবহার হতো না। কিন্তু এই সময় সেটা এক্সটেন্সিভলি ব্যবহার হতে থাকে, প্রচন্ড বেশিভাবে ব্যবহার হতে থাকে। এবং যেহেতু এইগুলোর ব্যবহার বেড়ে যায়, সেই জন্য নতুন নতুন সমাজে শিল্পীদের আবির্ভাব হয়, তারা এইগুলো তৈরি করতো। দ্য লেটার ভেদিক পিরিয়ড ওয়ার অ্যাকোয়েন্টেড উইথ 4 টাইপ অফ পটারি। প্রথমটার নাম আমরা দেখেছি পেন্টেড গ্রেওয়্যার। এইটা তো ছিলই, এটা সব থেকে বেশি পাওয়া গেছে। পেন্টেড গ্রেওয়্যার মানে একটা ধূসর রঙের মৃৎপাত্র, তার উপরে সাদা মানে কালো রঙের দাগ টানা, এরকম গুলোকে বলা হচ্ছে পেন্টেড গ্রেওয়্যার। ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার এরকমও ছিল। ব্ল্যাক অ্যান্ড রেড ওয়্যার, এর থেকে মানে বুঝতে পারছো যে মৃৎপাত্রগুলোর রং কালো লাল এরকম মিশ্রণে হতো। তাহলে ব্ল্যাক স্লিপড ওয়্যার প্রায় পুরোপুরি কালো রঙের, আর রেড ওয়্যার পুরোপুরি লাল রঙের। এরকম চার রকমের মৃৎপাত্র এরা তৈরি করতো। তার মধ্যে পেন্টেড গ্রেওয়্যার সব থেকে গুরুত্বপূর্ণ ছিল এবং এটাই সব থেকে বেশি ব্যবহার হতো। এটা আমরা একটু আগেই দেখলাম যে কর ব্যবস্থা এই সময় থেকে কম্পালসারি হয়ে যায়, কর দেওয়াটা বাধ্যতামূলক হয়ে যায়। সংগ্রহী বলে একটা নতুন পদ তৈরি হয়। তার সঙ্গে আর একটা কোন পদ তৈরি হচ্ছে? ভাগদূত। এটা দেখলাম ভাগদূত, সংগ্রহী, এদের কাজ মেনলি ট্যাক্স সম্পর্কিত ছিল। ভাগদূত ট্যাক্স কালেক্ট করতো, সংগ্রহী সেগুলোকে জমা রাখতো। এরকম টাইপের কাজ এই সময় হতে থাকে। এবং সমাজে যে 4টে শ্রেণী ছিল তারা কারা কারা? ব্রাহ্মণ, তারপরে হচ্ছে ক্ষত্রিয়, বৈশ্য এবং শূদ্র। এই 4টে শ্রেণী ছিল। তার মধ্যে ব্রাহ্মণরা পুরোপুরি ট্যাক্সের আওতাধীন ছিল না, তাদের থেকে ট্যাক্স নেওয়া হতো না। সমাজে যত ব্রাহ্মণ রয়েছে তারা কোনোদিন ট্যাক্স দিত না। বাদ গেল ক্ষত্রিয়রা ট্যাক্স কালেক্ট করতো, তারাই তো রাজা হতো, তো তারা ট্যাক্স কালেক্ট করতো, অতএব তারাও ট্যাক্স দিত না। অন্যদিকে শূদ্রদের কাছ থেকে ট্যাক্স কি নেওয়া হবে? তাদের তো সমাজে কোনো প্রভাব প্রতিপত্তি বা তাদের হাতে অর্থই সেরকম ছিল না যে তারা ট্যাক্স দেবে। তাদেরকে সমাজ থেকে পুরো আলাদা করে রাখা হতো, তাহলে তারাও ট্যাক্স দিত না। তো এই সময় সব যা ট্যাক্স সেটা সম্পূর্ণ এই বৈশ্য শ্রেণী দিত। কাকে দিত? ক্ষত্রিয় শ্রেণীকে দিত। বৈশ্যর মধ্যে অনেকগুলো মানুষ পড়ে যাচ্ছে, অনেকগুলো কাজ পড়ে যাচ্ছে। যেমন কৃষিকাজ করা বৈশ্যর মধ্যে পড়ে যাচ্ছে, ব্যবসা বাণিজ্য বৈশ্যর মধ্যে, সমাজে যে কোনো যে কাজগুলো রয়েছে, শিল্পী যা তৈরি করছে যারা,
সব কিছু বৈশ্যর মধ্যে পড়ছে এবং এরাই শুধুমাত্র ট্যাক্স দিত, বাকি আর কেউ ট্যাক্স দিত না। ব্রাহ্মণদের থেকে সম্পূর্ণভাবে বাতিল ছিল। ক্ষত্রিয়রা নিজেরা নিজেদেরকে কি ট্যাক্স দেবে, নিজেরাই তো ট্যাক্স কালেক্ট করছে, তাই এরা বাদ। আর শূদ্রদের সমাজে কোনো প্রভাব প্রতিপত্তিই ছিল না। তো সেই জন্য বৈশ্যদেরকে একটা নতুন টার্ম দেওয়া হচ্ছে পরবর্তী বৈদিক যুগে, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, স্টার মার্ক দিয়ে রাখো, সেটা হচ্ছে অনস্য বলিকৃত। অনস্য বলি, ঠিক আছে, বলিকৃত নয়, বালিকৃত হবে এটা, অনস্য বালিকৃত। কারণ বালি যে করটা সেটা তারা দেবেই, তারাই একমাত্র দেবে, সেই জন্য বলা হচ্ছে অনস্য বালিকৃত। এই টার্মটা শুধুমাত্র বৈশ্যদের জন্য ইউজ করা হচ্ছে। তো ট্যাক্স সম্পর্কে এখানে একটু লেখা রয়েছে। তো ট্যাক্স হিসেবে কয়েকটা টার্ম আমরা পাচ্ছি পরবর্তী বৈদিক যুগের সাহিত্য থেকে, সেটা হচ্ছে বালি, যেটা আগে ছিল, বৈদিক যুগেও পেয়েছি, কিন্তু সেই সময় কম্পালসারি ছিল না, অপশনাল ছিল, দিলে দাও নয়তো যদি দিতে চাও তাহলে দাও, এরকম ছিল। কিন্তু বালি এটা এই সময় এসে কম্পালসারি হয়ে যায়। আর একটা হচ্ছে ভাগ। ভাগ যে টার্মটা, সেটা শেয়ার হিসেবে, ফসলের ভাগ হিসেবে ইউজ হতো, এটা একটু পরে বলছি কি ভাগ বলতে কি জিনিস বোঝানো হতো। এবং হচ্ছে শুল্ক, এই তিনটে টার্ম আমরা পাচ্ছি পরবর্তী বৈদিক যুগ থেকে, বালি, ভাগ এবং শুল্ক। এবার এটা কেন, কি কাজ ছিল এগুলোর? বালি নর্মাল ট্যাক্স ছিল যেটা সবাইকে দিতে হতো, বা এটা একটা ওয়ান টাইপ অফ, প্রথমে তো প্রেজেন্টেশন ছিল ঋগ বৈদিক যুগে, মানে তোমরা যদি দিতে চাও দেবে, কিন্তু পরবর্তী বৈদিক যুগে এটা কম্পালসারি ট্যাক্স হয়ে গেছে। যেমন আমাদের সময়, এখনকার সময় যেটা আমরা কি বলি, ইনকাম ট্যাক্স। ইনকাম ট্যাক্স কি, যারাই ইনকাম করছো একটা নির্দিষ্ট অ্যামাউন্টের ওপরে তাদেরকে ট্যাক্স দিতে হবে। তো বালি সেই সময় এরকম একটা ট্যাক্স ছিল যে সবাইকেই দিতে হবে। নেক্সট হচ্ছে ভাগ। ভাগ এটা মানে সব সময়ের জন্য ট্যাক্স ছিল না যে প্রতি বছরে বা প্রতি মাসেই দিতে হবে, এরকম নয়। যদি কোনো সময় রাজা একটা বড় যজ্ঞ করে, যখন সে বড় যজ্ঞ করবে, তখন সমাজের বিভিন্ন শ্রেণী থেকে, সমাজের বিভিন্ন শ্রেণী শ্রেণী বলতে শুধুমাত্র বৈশ্যরাই, একদম মনে রাখবে এটা, যে ট্যাক্স শুধু বৈশ্যরাই দিত, অনস্য বলিকৃত। তো বৈশ্যদের মধ্যে থেকে বিভিন্ন ব্যক্তিরা কি করতো, রাজাকে কিছু ভাগ দিত। যে কৃষিকাজ করে কৃষিকাজের কিছুটা ভাগ দিত, যে কোনো জিনিস তৈরি করে, মৃৎপাত্র বানায়, সে কিছু মৃৎপাত্র দিত। এই জিনিসটাকে বলা হতো ভাগ। টার্মের মধ্যেই, এই নামটার মধ্যেই লুকিয়ে রয়েছে শব্দটার মানে ভাগ দেওয়া। তো তারা যে কাজ করতো তার থেকে একটা ভাগ দিত, এবং শুধুমাত্র সেটা যখন এরকম যাগযজ্ঞ হতো তখন দেওয়া হতো। নেক্সট যে টার্মটা সেটা হচ্ছে শুল্ক। শুল্ক কোনো ট্যাক্স ছিল না, এটা ছিল কি সেন্স অফ মেজার অফ ভ্যালু, ভ্যালু পরিমাপ করার জন্য এই শব্দটা ইউজ করা হয়েছে শুল্ক। শুল্ক কোনো ট্যাক্স নয়, ওপরের দুটোই ওয়ান টাইপ অফ বলতে পারো, এটা তো পুরোপুরি ট্যাক্স, বালি তো একদম পিওর ট্যাক্স ছিল, ভাগ মোটামুটি ট্যাক্সের মতোই একটা ব্যাপার ছিল, আর শুল্ক ছিল ভ্যালু অফ, মেজার অফ ভ্যালু, ভ্যালু পরিমাপ করার উপায় শুল্ক। এই তিনটে একটু মনে রাখতে হবে। এবার আমরা ইন্ডাস্ট্রিতে যাব। ইন্ডাস্ট্রি বলতে আজকের মতো বড় বড় কলকারখানা নয়, সেই সময় কি কি জিনিস তৈরি হতো। প্রথমে ঋগ বৈদিক যুগ দেখবো, তারপরে পরবর্তী বৈদিক যুগ। ঋগ বৈদিক যুগে কার্পেন্ট্রি, মেটাল মেকিং, ট্যানারি, ওয়েভিং, পটারি এগুলো ছিল। যদিও মেটাল মেকিং খুব বেশি পরিমাণে, এগুলোর কোনোটাই খুব বেশি পরিমাণে ছিল না। ঋগ বৈদিক সোসাইটি পুরোপুরি পশুপালন ভিত্তিক ছিল, কিছু অল্প পরিমাণে কৃষিকাজ হতো, আর কিছু অল্প পরিমাণে এইরকম কাজগুলো হতো, সমাজে যতটা দরকার ততটুকুই। আচ্ছা, যারা আয়াস থেকে কোনো জিনিস তৈরি করতো তাদেরকে বলা হচ্ছে কি ঋগ বৈদিক যুগে কারমারা। মানে আমরা আজকে যেটা কামার বলি, সেই সময় কারমারা এরকম একটা টার্ম দেওয়া হতো, কারমার। কারণ আমরা যদি সংস্কৃত দেখি একটা আকার হবে, যাই হোক, কারমার টার্মটা ইউজ করা হতো। তো সেটা কেন ইউজ করা হচ্ছে, যারা আয়াস, আয়াস মানে কি, ঋগ বৈদিক যুগের ক্ষেত্রে আয়াস হচ্ছে ধাতু, এবং পরবর্তী বৈদিক যুগের আয়াস শব্দটার সঙ্গে একটা নতুন শব্দ অ্যাড করে কৃষ্ণ আয়াস বলে, লোহা বলে চালানো হচ্ছে, লোহাকে কৃষ্ণ আয়াস বলা হচ্ছে। কিন্তু ঋগ বৈদিক যুগে হচ্ছে ধাতুর কাজ যারা করতো তাদেরকে এই শব্দটা, এই টার্মটা দেওয়া হচ্ছে। আর ধাতু বলতে সেই সময় তামা এবং ব্রোঞ্জ ছিল, সেইগুলোর কাজ করা হতো। কার্পেন্টার যারা ছিল, তাকসান টার্মটা একটু আগে দেখে এসছি, তাকসান কার্পেন্টার মানে হচ্ছে ছুতোর। ছুতোরদের কাজ কি ছিল, সেই সময় তার চেয়ার টেবিল, আলমারি এইসব তৈরি হতো না, তখন তারা রথ তৈরি করতো, ওকে, নৌকা তৈরি করতো, যেগুলো সেই সময় কাজে লাগতো, সেই রকম জিনিসগুলো তৈরি করতো এই সময়। আর এই টার্মটা ভেরি মাচ ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে, হিরণ্যকর, হিরণ্য কারা বা হিরণ্যকর। হিরণ্যকারা হচ্ছে সংস্কৃতে, হিরণ্যকারা শব্দটা ইউজ করা হচ্ছে কাদের জন্য, যারা গোল্ড বা হচ্ছে সোনার কাজ করতো। আজকে আমরা যাদেরকে স্যাকরা বলি,
স্যাকরাইতো বলা হয় যারা সোনার কাজ করে। তো সেই রকম ব্যাপার ছিল সেই সময়, হিরণ্যকারা বলা হতো। এছাড়া যারা চুল কাটতো, নাপিত, তাদেরকে বলা হতো বাফত্রি। ঠিক আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট টার্ম নয়, তাও সমস্ত কিছুই আমি এখানে অ্যাড করে দিয়েছি। বাফত্রি। ট্যানারিস্ট, যারা চামড়ার কাজ করতো, তাদেরকে বলা হতো চর্মমান। ঠিক আছে, চর্মমামান। ঠিক আছে, চর্মমামান এই টার্মটা দেওয়া হতো। নেক্সট, লেটার বৈদিক পিরিয়ড। পরবর্তী বৈদিক যুগে আগের যারা ছিল শিল্পী, তারা তো ছিলই, তারা তো কাজ করছিলই, তাদের কাজের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। প্রচুর পরিমাণে এখন রথ দরকার হবে, কারণ যুদ্ধের পরিমাণ বেড়ে গেছে, রাজা এখন টেরিটরি দখল করছে, তো তার রথের পরিমাণ বেড়ে গেছে। এই সময় বিভিন্ন অস্ত্র শস্ত্রের ব্যবহার বেড়ে গেছে, কারণ যুদ্ধ বেশি পরিমাণে হচ্ছে, সেই অস্ত্র তৈরি করার কারখানা বা সেই অস্ত্র তৈরি করার মানুষ বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে সমাজে। তো এইরকম সমাজে প্রত্যেকটা জিনিসেরই চাহিদা বেড়ে যাচ্ছে যত সমাজ এক্সপ্যান্ড করছে, এবং এর সঙ্গে সঙ্গে অবশ্যই নতুন নতুন কিছু জীবিকাও অ্যাড হতে থাকছে। এবং পরবর্তী বৈদিক যুগে নতুন করে আমরা দেখতে পাচ্ছি লোহার ব্যবহার শুরু হচ্ছে, তার জন্য তারা এই আয়াস শব্দটা ইউজ করতো, শ্যামা আয়াস, সেইগুলো থেকে জিনিস তৈরি করার মানুষ বেড়ে যাচ্ছে। অন্যান্য যে ধাতুগুলো ছিল, কপার মানে হচ্ছে তামা, সেইগুলো এখন আরো বেশি পরিমাণে জিনিস তৈরি হচ্ছে। গোল্ডকে তারা বলতো কি হিরণ্য, এই টার্মটা ইম্পর্টেন্ট। হিরণ্য মানে হচ্ছে যারা মানে হচ্ছে গোল্ড, সোনাকে বলা হতো হিরণ্য। তো সোনার কাজ করার, সোনার যারা জিনিস তৈরি করতো, তাদের চাহিদা বেড়ে যাচ্ছে, তাদের সংখ্যা বেড়ে যাচ্ছে। সিলভার, রূপোকে তারা বলতো রজত। এই টার্মগুলো ইম্পর্টেন্ট খুব, হ্যাঁ। রজত অর্থাৎ রূপোর কাজ যারা করতো, তাদের এই সময় সংখ্যা বেড়ে যাচ্ছে। টিনকে এরা বলতো ত্রাপু। এই সমস্ত তৈরি করা, লিড মানে সীসা, সেই সমস্ত তৈরি করার সংখ্যা বেড়ে যাচ্ছে এই সময়। অ্যাকচুয়ালি কি হচ্ছে, পূর্ববর্তী বৈদিক যুগে যা ছিল সেইগুলোই বেড়ে যাচ্ছে, অনেক বেশি এক্সটেন্সিভ হচ্ছে পরবর্তী বৈদিক যুগে, তার সঙ্গে নতুন নতুন কিছু জিনিস অ্যাডও হচ্ছে। যেমন আমরা দেখছি লোহার এটা অ্যাড হচ্ছে, বাকিগুলো আগের থেকেই ছিল, সেগুলো বেড়ে যাচ্ছে এই সময় এসে। এরপর হচ্ছে ঋগ বৈদিক যুগের ট্রেড, ব্যবসা বাণিজ্য কেমন ছিল। ব্যবসা বাণিজ্য দু রকমের হতে পারে। একটা হচ্ছে বৈদেশিক বাণিজ্য, আমরা যেটা হরপ্পা সভ্যতার ক্ষেত্রে দেখেছি যে মেলুহা মানে হচ্ছে মেসোপটেমিয়া, এই সমস্তর সঙ্গে ব্যবসা করতো হরপ্পার মানুষ, কিন্তু ঋগ্বেদে এরকম বৈদেশিক বাণিজ্য ছিল না। ঋগ বৈদিক যুগে শুধুমাত্র নিজেদের মধ্যে ব্যবসা বাণিজ্য হতো, তাও সেটা খুবই লিমিটেড ছিল, খুব বেশি পরিমাণে ছিল না। আর যে ব্যবসাটা হতো সেটা বার্টার বা বিনিময় প্রথার মাধ্যমে হতো। এবং কিছু কিছু ক্ষেত্রে গরুকে ব্যবহার করা হতো, কারণ আমরা দেখেছি যে গরুকে সম্পদ হিসেবে মেজার করা হতো, যার যত বেশি গরু রয়েছে। অর্থাৎ গরু দিয়ে আমি মানে সেই সময় মানুষ নতুন তার প্রয়োজনীয় জিনিস কিনতো এক্সচেঞ্জের মাধ্যমে। বাকি সমস্ত কিছুই বিনিময়ের মাধ্যমে হতো। ধান দিয়ে গম নেওয়া, এরকম টাইপের ব্যাপার, মানে এরকম টাইপের বুঝে নাও ব্যাপারটা ছিল। দুটো শব্দ আমরা পাচ্ছি ঋগ্বৈদিক যুগের সাহিত্য থেকে, একটা হচ্ছে নিষ্কো, সেকেন্ড হচ্ছে হিরণ্যপিণ্ড। হিরণ্য টার্মটার সঙ্গে আশা করছি এখন তোমরা পরিচিত হয়ে গেছো, সেটার মানে হচ্ছে সোনা। তো নিষ্কো এবং হিরণ্যপিণ্ড এই দুটোর কোনোটাই কিন্তু সেই সময় অর্থ হিসেবে ব্যবহার করা হতো না। এই দুটো টার্ম কি কাজে ইউজ করা হতো, পিস অফ রেকগনাইজড ওয়েলথ অ্যান্ড ভ্যালু অ্যান্ড ক্যান নট বি কল্ড দ্য গোল্ড কয়েন। এগুলোকে আমরা কিন্তু হিরণ্যপিণ্ড মানে কিন্তু এটা বলতে পারি না যে এটা সোনার মুদ্রা ছিল, বা নিষ্কো শব্দটা পরেও আমরা দেখতে পাবো, কিন্তু নিষ্কো এই ঋগ্বৈদিক যুগে কিন্তু কোনো মুদ্রা ছিল না, এটা ভ্যালু মেজার করার একটা ব্যাপার ছিল। কতটা ওয়েট, কতটা ভ্যালু, এইটা মেজার করার একটা ব্যাপার ছিল, নট এ কয়েন। যারা ব্যবসা বাণিজ্য করতো তাদেরকে পানি বলা হতো, এবং সেই সময় ফরেন ছিল না, বৈদেশিক বাণিজ্যের সেরকম কিছু পাওয়া যাচ্ছে না, কিন্তু নিজেদের মধ্যে যে ব্যবসা বাণিজ্য যেটা হতো সেটাকে যারা করতো তাদেরকে পানি বলা হতো। নেক্সট, পরবর্তী বৈদিক যুগ। পরবর্তী বৈদিক যুগে গিয়ে এই সমস্ত কিছু বেড়ে যাচ্ছে। এগেন প্রত্যেকটা জিনিসই ঋগ্বৈদিকে যেরকম ছিল সবে শুরু হচ্ছে বলতে পারো, সেই জিনিসটাই এক্সটেন্সিভ হচ্ছে পরবর্তী বৈদিক যুগে। ইন দ্য লেটার বৈদিক পিরিয়ড ট্রেড ইনক্রিজড টু অ্যান এক্সটেন্ট নেসেসিটিং অর্গানাইজেশন। এবার ব্যবসা বাণিজ্য এমন হচ্ছে, ব্যবসা বাণিজ্য এতটা বৃদ্ধি পাচ্ছে যে সেটা আর কোনো ইন্ডিভিজুয়াল করলে হবে না, একটা ব্যবসায়িক সমিতি তৈরি হয়ে যাচ্ছে এই সময়। তার মানে আমরা দেখতে পাচ্ছি যে পরবর্তী বৈদিক যুগে ব্যবসা বাণিজ্যের পরিমাণ অনেকটা বেশি বৃদ্ধি পাচ্ছে।
মার্চেন্ট অর্গানাইজ দেমসেলফ ইনটু গিল্ডস। গিল্ড মানে হচ্ছে সমিতি, যে ব্যবসায়িক সমিতিগুলো আজকেও হয় না, যারা চা ব্যবসা করে, চা নিয়ে ব্যবসা করে তাদের একটা সমিতি, কাপড় নিয়ে যারা ব্যবসা করে তাদের একটা সমিতি, সেরকম বড় সমিতি তৈরি হয়ে যাচ্ছে নোন অ্যাজ গণ। ওকে, গণ জিনিসটা আমরা আগেও টার্মটা পেয়েছি, মনে পড়ছে, 4টে অর্গানাইজেশনের মধ্যে একটা গণ ছিল। তো গণ টার্মটা আগে অন্য কাজে ব্যবহার করা হতো, এবার লেটার বৈদিক যুগে এই গণটা অন্য রকম ব্যাপার হয়ে যাচ্ছে, সেখানে কি বলা হচ্ছে শ্রেণী। গণ যে শব্দটা সেটা পুরোপুরি চলে যাচ্ছে, এবার নতুন একটা টার্ম আসছে, সেটা হচ্ছে শ্রেণী। এই শ্রেণী হচ্ছে অ্যাকচুয়ালি এই ব্যবসায়িক সমিতি বা গিল্ডগুলোকে বলা হতো পরবর্তী বৈদিক যুগে। যারা ব্যবসা করতো, ইন্ডিভিজুয়াল যারা ব্যবসা করতো তাদেরকে বলা হতো শ্রেষ্ঠী, শ্রেষ্ঠিন বা বিষয়স। এখানে আমি ওপরে লিখছি বিষয়স, বিষয়স এরকম, এবং এটারই আর একটা টার্ম হচ্ছে শ্রেষ্ঠিন, শ্রেষ্ঠিন এরকম কিছু হবে। তো এই টার্মটা কাদের উদ্দেশ্যে ব্যবহার করা হচ্ছে? এরকম ব্যবসায়ীদের উদ্দেশ্যে ইউজ করা হচ্ছে। আর কয়েকজন ব্যবসায়ী মিলে একত্রিতভাবে একটা গিল্ড তৈরি করছে, তাদেরকে বলা হচ্ছে কি শ্রেণীজ। ব্যবসা যেমন বাড়ছে, কৃষিকাজ বৃদ্ধি পাচ্ছে, তার জন্য দরকার লাগছে মানি ল্যান্ডার, অর্থাৎ যারা সুদের মাধ্যমে মানে টাকা ধার দিত, তাদের দরকার পড়ে যাচ্ছে। কারণ ব্যবসা বৃদ্ধি করার জন্য, কৃষিকাজ করার জন্য এক্সট্রা অর্থের প্রয়োজন হবে। তো সেই কাজটা করার জন্য কিছু মানুষ এগিয়ে আসছে, যাদেরকে বলা হচ্ছে কুশীদিন। ঠিক আছে, কুশীদিন। এই কুশীদিনদের কাজ, এদের নামটা কোত্থেকে প্রথম পাওয়া যাচ্ছে? সেটা হচ্ছে শতপথ ব্রাহ্মণে এই নামটা পাওয়া গেছে, কুশীদিন। এবং এদের কাজ হচ্ছে মানুষকে অর্থ দান করা, মানে দান করা নয়, অর্থ সুদের মাধ্যমে, সুদের বিনিময়ে অর্থ দেওয়া। অর্থাৎ সেই সময়কার এরা ইন্ডিভিজুয়াল ব্যাংকার ছিল, ব্যাংকের মতো কাজ করত। আচ্ছা, সৎমান অ্যান্ড কৃষ্ণলা, নতুন দুটো টার্ম পাচ্ছি। নিস্কো টার্মটা আগেও ছিল, আমরা আগে দেখে এসেছি যে নিস্কো বলে একটা ব্যাপার ছিল, কিন্তু সেটা কোনো অর্থ ছিল না। নিস্কো ভ্যালু মেজার করার ব্যাপার ছিল। নিস্কো ওয়ান টাইপ অফ বলতে পারো এরকম ওয়েট অ্যান্ড মেজার করার ব্যাপার ছিল, ওয়েট করার ব্যাপার ছিল। বা যারা এটার আর একটা ইউজ ছিল, নিস্কো হচ্ছে গয়নাগাটিকেও নিস্কো বলা হতো, সেটা বৈদিক যুগে। কিন্তু পরবর্তী বৈদিক যুগে এসে নিস্কো টার্মটার মানে চেঞ্জ হয়ে যাচ্ছে, এটা এবার একটা প্রপার অর্থ, একটা মুদ্রার নাম হয়ে যাচ্ছে নিস্কো। এর সঙ্গে সঙ্গে আরো দুটো মুদ্রার নাম আমরা এই সময় পাচ্ছি, সেটা হচ্ছে শতমান। এগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাদের মনে রাখতে হবে। শতমান, শতমান এবং কৃষ্ণালা, এরকম কৃষ্ণালা, নিস্কো, শতমান, এগুলো ছিল এই সময়কার কয়েন বা মুদ্রা। এবং শতপথ ব্রাহ্মণ, এগুলো সবই প্রায় শতপথ ব্রাহ্মণ থেকেই আমরা দেখতে পাচ্ছি, পাওয়া যাচ্ছে। এবং শতপথ ব্রাহ্মণে এই শতমান বলতে বোঝানো হয়েছে যে সোনার মুদ্রা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এরকম কোশ্চেন প্রিলিমসেও অলরেডি এসে গেছে যে শতমান এটা কি কাজে ইউজ করা হতো পরবর্তী বৈদিক যুগে। এটা গোল্ড কয়েন ছিল, হচ্ছে স্বর্ণ মুদ্রা ছিল। তার মানে এই নয় যে ভারতে এই সময় থেকেই স্বর্ণ মুদ্রা শুরু হয়ে গেছিল। আমরা পরে গিয়ে দেখবো যে ইন্দো গ্রিকরা প্রথমবার ভারতে স্বর্ণ মুদ্রা চালু করে। এই সময়কার যে স্বর্ণ মুদ্রাটা ছিল, এটা বিনিময়ের কাজে মেনলি ব্যবহার করা হতো না। শতমান যে ব্যাপারটা, সেটা আমি শতমান দিয়ে কিছু চাল গম কিনবো এরকম ভাবে ইউজ হতো না। শতমানের ইউজ ছিল যারা পুরোহিত ছিল, যাদের সমাজে খুব প্রভাব প্রতিপত্তি এই সময়, তাদেরকে দেওয়া হতো। তারা যে পুজো করছে সেইটার জন্য তাদেরকে শতমান দেওয়া হতো অ্যাজ দক্ষিণা। বুঝতে পারছো? তাহলে শতমান এই কাজে ইউজ করা হতো। আর এখনকার যে কয়েন, সেটাও এরম নয় যে পরবর্তী আমরা এর পরে যখন কয়েন সম্পর্কে পড়বো, দেখবো যে কয়েন অনেক বেশি চেঞ্জ হবে। রাজার ছবি আসবে, রাজার নাম লেখা থাকবে। এই সময় সেরকম কিছু ব্যাপার ছিল না, জাস্ট একটা পিস অফ মেটাল যেটাকে বিনিময়ের জন্য ইউজ করা হতো। আগে গরু ইউজ করা হতো পূর্ববর্তী বৈদিক যুগে, সেটা চেঞ্জ করে একটা ধাতুর টুকরোকে জাস্ট ইউজ করা হতে থাকে। সুবর্ণ বলে একটা টার্ম পাওয়া যাচ্ছে, এবং নাম থেকেই বোঝা যাচ্ছে এটা সোনার কিছু হবে, কিন্তু এটা কোনো কয়েন ছিল না। সুবর্ণ সোনার কোনো জিনিস ছিল। মেনলি এটা বলা যেতে পারে অর্নামেন্ট বা গয়নাগাটি জাতীয় কিছু ছিল। আর একটা টার্ম বৃহদারণ্যক উপনিষদ থেকে পাচ্ছি, সেটা হচ্ছে পাদা বা পদ। এই পদ টার্মটা যেটা, সেটা কি হচ্ছে, সেটাও একটা সোনার গয়না টাইপের জিনিস ছিল। এগুলো কোনোটাই কয়েন ছিল না, সুবর্ণ বা পদ
এইগুলো। ঋগ্বৈদিক রিলিজিয়ান, এবার হচ্ছে ধর্ম। ঋগ্বেদের ধর্ম অনেক বেশি সহজ সরল ছিল। সেখানে কোনো ঋগ্বেদে কোনো মন্দিরের কথা পাওয়া যায়নি, কোনো মূর্তি পুজোর কথা পাওয়া যায়নি। যাগযজ্ঞ ছিল, কিন্তু যাগযজ্ঞ এতটা বৃদ্ধি পায়নি যতটা পরবর্তী বৈদিক যুগে। আমরা দেখবো যে প্রচুর এরকম যাগযজ্ঞ বৃদ্ধি পেয়ে যাবে, যেটা ঋগ্বৈদিক যুগে ছিল না। আর ঋগ্বেদে কোনো দেবতার মূর্তি বা দেবতাকে এরকম ভাবে ব্যবহার করা হতো না মূর্তি হিসেবে বা কিছু ভাবে। ঋগ্বৈদিক যুগে মেনলি প্রকৃতির পুজো করা হতো বা প্রাকৃতিক শক্তির পুজো করা হতো। যেমন বাতাস, উইন্ড, রেন, বৃষ্টি, জল, মানে হচ্ছে বাজ পড়া, থান্ডার, এই সমস্ত শক্তিগুলোকে, প্রাকৃতিক যে শক্তিগুলো রয়েছে সেইগুলোকে দেবতা হিসেবে পুজো করা হতো, দেবতা জ্ঞানে পুজো করা হতো। এই ধরনের যে পুজো, প্রাকৃতিক শক্তির পুজো বিভিন্ন, সেটাকে একটা টার্ম দেওয়া হয়, আজকের দিনের টার্ম এটা অবশ্যই, সেটা হচ্ছে পলিথিজম। এই টার্মটার মানে হচ্ছে এইটাই, যে শক্তি, প্রাকৃতিক শক্তির, ন্যাচারাল শক্তির পুজো করা। তো এই ধরনের ছিল ঋগ্বৈদিক যুগে। বলি প্রথা ঋগ্বৈদিক যুগেও ছিল, কিন্তু গরুকে বাদ দিয়ে, গরু বাদ দিয়ে অন্যান্য পশুর বলি ঋগ্বেদে পাওয়া যাচ্ছে, ঋগ্বৈদিক সাহিত্যে আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এগেন আমরা যেটা একটু আগে যে দেখলাম, যে যাগযজ্ঞের পরিমাণ যেহেতু কম ছিল, এরম নয় যে প্রচুর পরিমাণে হত্যা করা হতো পশু। অল্প স্বল্প পরিমাণে যখন এরকম যাগযজ্ঞ হতো তাতে পশু বলির ব্যাপারটা ছিল। আর এই ঋগ্বৈদিক যুগে পুজো সমস্ত মানুষ করতো না, মানে ঘরে ঘরে পুজো হতো না, শুধুমাত্র রাজপরিবার বা যারা রাজা ছিল তারা পুজো করতো। আর গরুকে একদমই হত্যা করা যেত না, সেই জন্য গরুকে একটা টার্ম দেওয়া হয়েছে, সেটা হচ্ছে অঘ্ন। অঘ্ন মানে হচ্ছে নট টু বি কিল্ড, যাকে হত্যা করা যাবে না। তো এটা খুব ইম্পর্টেন্ট, অঘ্ন টার্মটা গরুর জন্য ইউজ করা হয়েছে, কারণ গরু তাদের কাছে কি ছিল, অর্থের মতো ছিল। আমাদেরও কাছে যে আজকে যদি একটা আমার কাছে 2000 টাকার নোট থাকে, সেটা আমি নিশ্চয়ই পুড়িয়ে দেবো না, কেটে দেবো না, কারণ সেটা আমার কাছে ভ্যালুয়েবল। গরু তাদের কাছে যেহেতু ভ্যালুয়েবল ছিল, সেই জন্য অগ্ন বা নট টু কিল ছিল। কিছু ইম্পর্টেন্ট দেবতা যাদের সম্পর্কে জানতে হবে, যেটা হচ্ছে ইন্দ্র। ইন্দ্র ঋগ্বেদের সব থেকে গুরুত্বপূর্ণ দেবতা। এই গুরুত্বটা কিভাবে বোঝা যাচ্ছে, কতবার তার নাম করা হয়েছে ঋগ্বৈদিক সাহিত্যে। ইন্দ্রর নাম সব থেকে বেশি বার করা হয়েছে 250 বার, এবং তাকে পুরন্দর বলা হতো, ব্রেকার অফ ফোর্ট, যিনি কেল্লা ধ্বংস করেন। অর্থাৎ তাকে একটা এমন শক্তির মতো দেখানো হচ্ছে যে কোনো ধ্বংস করতে পারে, এরকম তার ক্ষমতা রয়েছে। এগেন এগুলো সবই শক্তি। যেমন রেন গড, এনাকে বৃষ্টির সঙ্গে তুলনা করা হতো, ওয়ার গড হিসেবে দেখানো হতো, অর্থাৎ যুদ্ধের দেবতা হিসেবে তাকে পুজো করা হতো। আমরা ইন্দ্র সম্পর্কে আগের দিন দেখেছিলাম সম্ভবত, যখন এরা পানি যারা ছিল, যারা এদের পানি টার্মটা ছিল যারা, তারা আর্যদের পশু লুকিয়ে রাখতো। তো তাদের থেকে সেই পশু ফেরত আনার জন্য ইন্দ্রের শরণ নেওয়া হতো, তাকে পুজো করা হতো। তো ওয়ার গড বা যুদ্ধের দেবতা হিসেবে তার কাজ ছিল। নেক্সট হচ্ছে অগ্নি, তার নাম 200 বার পাওয়া গেছে, অতএব তিনি ঋগ্বৈদিক যুগের দ্বিতীয় গুরুত্বপূর্ণ দেবতা ছিলেন। ইনি ফায়ার গড ছিলেন, অর্থাৎ আগুনও একটা প্রাকৃতিক শক্তি, তো সেই আগুনকে তারা পুজো করতো অগ্নি নামে। এবং অগ্নির আরো একটা কাজ ছিল, সেটা হচ্ছে ভগবান বা শক্তির সঙ্গে মানুষের ইন্টারমিডিয়ারি করা, তাদের মাঝখানে কাজ করা হচ্ছে অগ্নির কাজ ছিল। নেক্সট হচ্ছে বরুণ। বরুণ যিনি প্রাকৃতিক শক্তির দেবতা ছিলেন, ঠিক আছে, প্রাকৃতিক শক্তি, ন্যাচারাল অর্ডার, এই সমস্ত কিছুর দেবতা ছিলেন। নেক্সট হচ্ছে সোম, তিনি তৃতীয় দেবতা ছিলেন, গুরুত্বের দিক থেকে তৃতীয় দেবতা ছিলেন। একদিকে তিনি জঙ্গলের দেবতা ছিলেন, আর একদিকে তিনি এই সময় একটা ড্রিঙ্কস, একটা রস পান করা হতো, যাকে সোমরস বলা হয়। তো অ্যাকচুয়ালি দুটোর নামই সোম দিয়ে আছে। মেনলি তিনি প্ল্যান্টস মানে হচ্ছে গাছপালার দেবতা ছিলেন। ইনি থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, কারণ এনার সম্পর্কে একটা মণ্ডল তার সম্পর্কে জাস্ট লেখা হয়েছে, শুধু তার নাম রয়েছে সেখানে। যেমন কোনটা, 9th মণ্ডল, ঋগ্বেদের 9ম মণ্ডল তার নামে লেখা, এবং টোটাল 120টা শ্লোক এখানে রয়েছে, এই স্তব তার সম্পর্কে রয়েছে এই 9ম মণ্ডলে। তো সোম হচ্ছেন তৃতীয়। এছাড়াও অন্যান্য যারা দেবতা রয়েছেন, পুষান হচ্ছে জঙ্গলপাত, এরকম ক্যাটেল, গৃহপালিত পশুদের দেবতা। সাবিত্রী, ইনি সোলার ডিটি, এনার সম্পর্কে একটু জানতে হবে। সূর্যের দেবতা ছিলেন ইনি সাবিত্রী, এবং পুরো যে গায়ত্রী মন্ত্র, সেই ফেমাস গায়ত্রী মন্ত্র এই সাবিত্রীর উদ্দেশ্যেই দেওয়া।
গায়ত্রী মন্ত্র কোথায় রয়েছে? ঋগ্বেদের ৩য় মণ্ডলে ৩ নম্বর যে বইটা সেখানে রয়েছে গায়ত্রী মন্ত্র। এছাড়া অদিতি, বিষ্ণু রয়েছে। এরা খুব বেশি পাওয়ারফুল বা এরা সেরকম গুরুত্বপূর্ণ দেবতা ছিল না, কিন্তু বিষ্ণু পরবর্তীকালে গিয়ে খুব শক্তিশালী হয়ে যাবে, আমরা পরে দেখবো সেটা। তো বিষ্ণু, তারপরে হচ্ছে রুদ্র। রুদ্র যিনি কি করে রোগ আনতে পারেন, যদি তুমি রুদ্রর পুজো না করো, মানে তারা মনে করতো যে তারা আমাদের রোগ হবে, রোগ এরকম ব্যাপার ছিল। এছাড়া মরুত, আশ্বিন, তারপরে উষা, এরকম টাইপের দেবতারা ছিলেন। কিন্তু পরবর্তী বৈদিক যুগে, পূর্ববর্তী বৈদিক যুগ থেকে কি কি চেঞ্জ হচ্ছে? প্রথম কথা, যাগযজ্ঞের পরিমাণ বেড়ে যাচ্ছে। যাগযজ্ঞ যেহেতু বাড়ছে তাই জন্য বলির পরিমাণ বেড়ে যাচ্ছে। থার্ড, এই সময় যেহেতু গরু আর অর্থ নয়, অর্থ হিসেবে কাজ করছে না, সম্পদ হিসেবে কাজ করছে না, তাই জন্য গরুকেও এই সময় বলি দেওয়া শুরু হচ্ছে। এবং ফোর্থ, যে দেবতাদের কথা আমরা দেখলাম আগে ইম্পর্টেন্ট ছিলেন, তারা এবার সরে যাচ্ছেন, নতুন দেবতারা আসছেন, তারা ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছেন। এখানে আরেকটা কথা বলবো, এইটার সঙ্গে পরে লিঙ্ক তোমরা পাবে যখন আমরা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম পড়বো সেই সময়। এবার কি সেইটা ব্যাপারটা, যেহেতু এই জিনিসগুলো বেড়ে যাচ্ছে, আড়ম্বরের পরিমাণ বেড়ে যাচ্ছে, প্লাস যখন প্রচুর পরিমাণে গৃহপালিত পশু হত্যা করা হচ্ছে, তার ফলে ক্ষতিটা কাদের হচ্ছে? অ্যাকচুয়ালি ক্ষতিটা হচ্ছে যারা কৃষক শ্রেণী তাদেরই, মেনলি তাদের হচ্ছে। কারণ গৃহপালিত পশুকে অর্থ হিসেবে হয়তো এখন আর ইউজ করা হচ্ছে না, গরুর বিনিময়ে হয়তো জিনিস কিনতে হচ্ছে না, কিন্তু এই গরু বা এই ধরনের প্রাণীগুলোকে কাজে লাগিয়েই তো মাঠে লাঙল টানা হবে। তার ফলে কি হচ্ছে? কৃষকদের কাছে গৃহপালিত পশুর পরিমাণ কমে যাচ্ছে। অন্যদিকে যারা ব্যবসা বাণিজ্য করবে, সেই সময় তো আর গাড়ি, এরোপ্লেন ছিল না, এই পশুর গাড়ি করেই তাদের যেতে হতো। কিন্তু পশুর পরিমাণ যখন কমে যাচ্ছে, তাদের ব্যবসার কাজে ক্ষতি হচ্ছে। তো তখন এই সমস্ত শ্রেণীর মানুষরা, যারা কৃষি কাজ করতো, যারা ব্যবসা বাণিজ্য করতো, এরা দেখছে আমাদের এই ক্ষতির কারণ কি, আমাদের এত ক্ষতি হচ্ছে কেন? বৈদিক সাহিত্য মানে ধর্ম, ব্রাহ্মণ্য ধর্ম, ব্রাহ্মণ প্রধান ধর্ম, যেখানে বলির ফলে প্রচুর পরিমাণে পশু চলে যাচ্ছে। তাছাড়া বৈদিক তখন আর বৈদিক ধর্ম বলা যাবে না, তখন ব্রাহ্মণ্য ধর্ম বলতে হবে। তো ব্রাহ্মণ্য ধর্মের যে আচার আচরণ, সেটাও অনেক বেশি বেড়ে গেছিল। তারপরে যাগযজ্ঞ না করলে তোমার ক্ষতি হবে, এই হবে, মানে একটা কঠিন পরিস্থিতি তৈরি হয়, যার ফলে সমস্ত মানুষ অপেক্ষাকৃত যে সহজ সরল কথা ছিল তার দিকে ঝুঁকতে শুরু করে। সেটা কি ছিল? বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম। তার মধ্যেও, দুটোর মধ্যেও বৌদ্ধ ধর্ম সব থেকে বেশি পপুলারিটি লাভ করেছিল। এইগুলোই কারণ। এই পশু হত্যার ডাইরেক্ট ইম্প্যাক্ট আমরা দেখতে পাবো, যে এর ফলে পরবর্তীকালে বৌদ্ধ জৈন ধর্মের উত্থান ব্যাপকভাবে বৃদ্ধি পায়, এবং সেই সময় ব্রাহ্মণ্য ধর্ম প্রায় চাপা পড়ে যায়। একটা সময় যখন আসবে, ভারতে মৌর্যরা শাসন করবে যখন, তখন ব্রাহ্মণ্য ধর্ম প্রায় চাপা পড়ে যাবে। সেই সময় বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম প্রভাব বিস্তার করে। এটা আমরা এইখান থেকে আমি জাস্ট বলে রাখলাম, এটা তোমরা যারা রেগুলার মন দিয়ে ক্লাস করছো তাদের জন্য এটা ইম্পর্টেন্ট, কারণ এরপরে আমরা এখান থেকে লিঙ্ক করব যখন আমরা বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম সম্পর্কে পড়বো। যাই হোক, আমরা চলে এসেছি লেটার বেদিক পিরিয়ডে। এই সময়কার রিলিজিয়ান বা ধর্ম কেমন ছিল? এই সময় ধর্মের মূল কথাই হয়ে যায় স্যাক্রিফাইস। স্যাক্রিফাইস মানে হচ্ছে যাগযজ্ঞ, আচার আচরণ। যাগযজ্ঞ করাটা সমাজে প্রচন্ডভাবে বৃদ্ধি পায়, আর এই যাগযজ্ঞ শুধুমাত্র রাজা করছেন না, এবার সমাজের প্রত্যেকটা শ্রেণী থেকে করতে শুরু করছে। প্রত্যেকেরই একটা ভয় রয়েছে যে আমরা কৃষি কাজ করছি, আমাদের ফসল বৃদ্ধি না হলে আমাদের সম্পদ বৃদ্ধি হবে না, তো তাহলে পুজো করতে হবে, ফসল বৃদ্ধি পাবে। ব্যবসা যে করছে তার মনে একটা ভয় রয়েছে, যদি আমি পুজো না করি, যাগযজ্ঞ না করি, তাহলে আমার ব্যবসা ভালো হবে না। তো প্রত্যেকেই সেটা করতে থাকছে। স্যাক্রিফাইস বিকেম মোর ইম্পর্টেন্ট, অর্থাৎ এইখানে এই যাগযজ্ঞের পরিমাণ ব্যাপকভাবে বৃদ্ধি পাচ্ছে এবং প্রচুর পরিমাণে যজ্ঞ হচ্ছে এই সময়। এবং যত বেশি যজ্ঞ হচ্ছে তত বেশি অ্যানিম্যাল কিলিং বাড়ছে, তত বেশি বলি বাড়ছে। বলি আর শুধুমাত্র মানে গরুকেও এই সময় বলি দেওয়া হচ্ছে, কারণ তার প্রয়োজন এখন ফুরিয়ে গেছে, সে আর সম্পদ নয়। যার ফলে যেটা হচ্ছে সেটা হচ্ছে ডিস্ট্রাকশন অফ দ্য ক্যাটেল ওয়েলথ। এই গৃহপালিত পশুর সংখ্যা কমে যেতে শুরু হয়, যেটার কারণেই পরবর্তীকালে, যেটা আমি এতক্ষণ ধরে বলছিলাম, সেটা হয়। সমাজে একটা শ্রেণী, অর্থাৎ ব্রাহ্মণ শ্রেণী, তাদের স্ট্যাটাস, তাদের
কাছে অর্থের পরিমাণ সমস্ত কিছু এক ধাক্কায় বৃদ্ধি পেয়ে যাচ্ছে, কারণ সমাজে ব্রাহ্মণদের চাহিদা প্রচণ্ডভাবে বৃদ্ধি পাচ্ছে। প্রত্যেকেই ডাকছে যে ব্রাহ্মণদের, যে আমাদের বাড়িতে এসে পুজো করো, বা রাজা বলছে আমার জন্য যজ্ঞ করো। তার ফলে ব্রাহ্মণদের যেমন প্রভাব প্রতিপত্তি সমাজে বাড়ছে, তেমনিভাবে ব্রাহ্মণের সংখ্যাও বেড়ে যাচ্ছে। যারা আগে পুজো করতো না ব্রাহ্মণরা, তারাও পুজো করতে শুরু করছে এবং তারা প্রচুর পরিমাণে সম্পদশালী হয়ে যাচ্ছে। এবং এই সময় অশ্বমেধ, বাজপেয়, রাজস্ব এরকম টাইপের যজ্ঞগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই সময়কার ইম্পর্টেন্ট যজ্ঞ। যদিও এই যজ্ঞগুলো ঋগ্বেদেও ছিল, বৈদিক যুগেও ছিল, কিন্তু এতটা পরিমাণে ছিল না। নেক্সট হচ্ছে ভগবানের দিকে যদি আমরা দেখি, আগের যারা দেবতা ছিল তারা এবার একটু সমাজে মানে নিচের দিকে চলে যাচ্ছে। সেই জায়গায় নতুন নতুন দেবতাদের উত্থান হচ্ছে, যেমন প্রজাপতি। প্রজাপতি হচ্ছে ক্রিয়েটার মানে যে তৈরি করবে, সৃষ্টিকর্তা। প্রজাপতির প্রচন্ড বেশি প্রভাব প্রতিপত্তি বেড়ে যাচ্ছে, এবং এই সময় প্রজাপতি হচ্ছেন সব থেকে ইম্পর্টেন্ট দেবতা। তারপর হচ্ছে বিষ্ণু, যাকে আমরা আগে দেখলাম যে তিনি কি ছিলেন, মাইনর দেবতা, তার অত প্রভাব ছিল না, কিন্তু এখন এসে বিষ্ণু প্রচন্ডভাবে পূজিত হতে থাকেন মানুষের কাছ থেকে। বিষ্ণুর কাজ কি? প্রিজার্ভার অ্যান্ড প্রোটেক্টর অফ দ্য পিপল, মানুষকে প্রোটেক্ট করবে। এবং রুদ্র হচ্ছে গড অফ অ্যানিম্যাল, অর্থাৎ রুদ্র এই সময় বেড়ে যাচ্ছে। অন্যদিকে ইন্দ্র, অগ্নি যারা ছিল তারা আস্তে আস্তে নিচের সারিতে চলে যাচ্ছে। আরো ইন্টারেস্টিংলি একটা জিনিস দেখতে পাবো, পুষাণ বলে একটা দেবতা। পুষাণ দেবতার নাম আমরা আগে দেখে এসেছি। তো সেই পুষাণ দেবতার এখন কাজ চেঞ্জ হয়ে যাচ্ছে, তিনি শূদ্রদের দেবতা হয়ে যাচ্ছেন। এটা ইম্পর্টেন্ট, এখানে মনে রাখবে শূদ্রদের জন্য একজন আলাদা দেবতা তৈরি করা হয়, বা তার একজন দেবতার নাম করা হয়, তিনি হচ্ছেন কে? পুষাণ। ওকে, তো এটা আমি আগের দিনে অ্যান্সার দিয়ে দিয়েছি যে তামিল ভাষায় রামায়ণকে অনুবাদ করেন কম্বন। তো এই হচ্ছে পুরো টপিক, আমরা ঋগ্বৈদিক যুগ শেষ করলাম। আমি এবার পিডিএফটা দিয়ে দেবো কোথায়? টেলিগ্রাম চ্যানেলে। তোমরা নিচে ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবে, এই অ্যাবাউট সেকশনে লিঙ্ক পেয়ে যাবে, তোমরা গিয়ে টেলিগ্রামে আমাকে ফলো করো, টেলিগ্রাম চ্যানেলে। আর টেলিগ্রাম গ্রুপ রয়েছে, যেখানে তোমাদের কোনো কোশ্চেন থাকলে আমায় মেসেজ করতে পারো। আর এছাড়াও ফেসবুকে আমাদের পেজ রয়েছে, দ্য জিকে একাডেমি চ্যানেলের পেজ রয়েছে। তোমরা সেখানে যারা ফেসবুকে রয়েছো তারা সকলে ফেসবুকে পেজটাকে ফলো করো, এবং ইনস্টাগ্রামে থাকলে আমাকে ফলো করতে পারো এবং মেসেজ করতে পারো, ফেসবুকেও মেসেজ করতে পারো এখানে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আমরা নেক্সট ক্লাসে কি পড়বো? নেক্সট ক্লাসে পড়বো হচ্ছে মহাজনপদ কাল। আর যদি তোমাদের এই ক্লাসটা ভালো লাগে প্লিজ লাইক করো। যদি তোমরা লাইক না করো, কমেন্ট না করে জানাও কেমন হচ্ছে, তাহলে আমি ক্লাস বানানোর উৎসাহটা কোত্থেকে পাবো? তো প্লিজ লাইক করো প্রত্যেকে, আর শেয়ার করো বন্ধুদের মধ্যে। ভালো লাগলে অবশ্যই, না ভালো লাগলে করতে হবে না। আর যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে দেওয়া বেল আইকন টিপে দিও। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস।